আচ্ছা, আজকে পার্টিসিপেন্ট খুব কম কেন? কারেন্ট নাই এই জন্যে? বলেন বলেন, শুরু করে শুরু করতে হবে। আচ্ছা, আপনারা কি বাসা থেকেই আসেন না মেসে অনেকে চলে আসছেন? বাসায়, ওইটাই। ক্লাস তো, পরীক্ষা তো দেরি আছে, ওইটাই। না, ওইটা বলা যাবে না। 27 তারিখ পর্যন্ত রুটিন হইছে, এখন 27 তারিখের পরে আবার যখন ক্লাসের শিডিউল আসবে, নতুন করে যদি এই পরীক্ষা না হয় বা অন্য কোনো ডিসিশন না হয়, তাহলে আরো রুটিন দেওয়া হবে। বুঝতে পারছেন? তাহলে আর 5 মিনিট পরে করি না, সবাই আগে জয়েন হোক। যারা জয়েন হওয়ার বলে দেন তাড়াতাড়ি। যারা আছো রোলগুলো দিচ্ছ দিয়ে দাও সবাই। হুম হুম হুম। যারা দেয় নাই তাদের বলতেছি আর কি।
10-এ শুরু করবো। হ্যাঁ, 10-এর পরে যারা আসবে না তারা বাদ। আচ্ছা, ধন্যবাদ। আজকে শীত খুব বেশি না? এইদিকে খুব শীত পড়ছে। রোদ উঠে নাই এখনো। পঞ্চগড়ের কেউ আছেন নাকি? পঞ্চগড়ের কেউ আছে? তেতুলিয়া পঞ্চগড়ের কেউ আছেন? নাই? তেতুলিয়ায় শীতটা বোঝা যায় বেশি আর কি। কেমন শীত? ফিরোজ আহমেদের ওখানে খুব কুয়াশা না? আচ্ছা, শুরু করি। হ্যাঁ, খুব বেশি আজকে ইয়াও নেই, অধ্যায়টা শেষ হয়ে যাবে। ইয়াতে গেলাম, প্রেজেন্টেশনে গেলাম। আচ্ছা, দেখেন আজকে যে 10 অধ্যায়ে পড়তেছিলাম আমরা, এটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং প্রক্রিয়া সম্পর্কে ধারণা। তো ওইটার আজকে যে ওইটার যে কন্টেন্টগুলো আলোচনা করা হয়েছিল সেগুলো হচ্ছে সফটওয়্যার ভ্যালিডেশন, ভেরিফিকেশন বর্ণনা, ম্যানুয়াল স্বয়ংক্রিয় টেস্টিং, তারপরে আমরা পড়ছিলাম টেস্টিং অ্যাপ্রোচ। টেস্টিং অ্যাপ্রোচের মধ্যে আমরা হোয়াইট বক্স টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিং কিভাবে করে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম। ওদের সুবিধা অসুবিধা যেগুলো ছিল সেগুলো আলোচনা করছিলাম। আজকে আমরা পড়ব টেস্টিং এর লেভেল। টেস্টিং এর যে লেভেলগুলো আছে, লেভেলগুলোর ব্যাখ্যা। এই টেস্টিং এর লেভেলগুলো কি, আমরা একটা সফটওয়্যার টেস্ট করতে গেলে যেই প্রক্রিয়াগুলো সম্পাদন করি বা যে ধাপগুলো সম্পন্ন করি সেগুলো হচ্ছে সফটওয়্যার টেস্টিং এর লেভেল। সফটওয়্যার টেস্টিং লেভেলের প্রথমে আমরা যেটা দেখব, প্রথমটা হচ্ছে ইউনিট টেস্টিং। ইউনিট টেস্টিং আমরা কোনো কোড যখন আমরা করব বা প্রোগ্রাম করব, ওই প্রোগ্রামটার কিছু ইউনিটকে পরীক্ষা করে দেখার যে প্রক্রিয়াটা বা প্রসেসটা, সেটাই হলো ইউনিট টেস্টিং। ইউনিট টেস্টিং এর মাধ্যমে কোড করতে গেলে আপনাকে প্রোগ্রামের কি বলে ডিজাইন স্পেসিফিকেশন যেটা আছে সেটা অনুযায়ী কোড করতে হবে, এবং সেখানে নির্দিষ্ট কিছু নির্দেশনা থাকে এবং কোডিং গাইডলাইন থাকে। সেই গাইডলাইনগুলা অনুসরণ করেই আপনাকে কোডিংটা করতে হবে। এই ইউনিট টেস্টিং এর মাধ্যমে যদি আপনি সফটওয়্যারটা তৈরি করেন তাহলে যেটা হবে, এটা আপনি সহজে ডিবাগ করতে পারবেন। কোনো সমস্যা থাকলে সেটা খুব অল্প সময়ের মধ্যে আইডেন্টিফাই করতে পারবেন এবং প্রোগ্রামটা ডকুমেন্টেশন করার ক্ষেত্রে এটা খুব সহযোগী হয়।
মানে খুব সহজেই ডকুমেন্টেশন হয় এবং এটার মানে কোথায় কি কাজ হচ্ছে সেটা বোঝা যায়। ইউনিট টেস্টিং এর মাধ্যমে আমরা সাধারণত যেভাবে কোড করি সেটাতে কোনো কোডিং এর গাইডলাইন ফলো করা হয় না, আমরা আমাদের প্রয়োজন যেটা সেইটা যেখানে ইচ্ছা সেখানেই লিখে ফেলি। কিন্তু ইউনিট টেস্টিং এর মাধ্যমে যদি আমরা কোড করি তাহলে আমি চাইলেই এখানে কন্ট্রোল স্টেটমেন্ট বা কোনো একটা ফাংশন ব্যবহার করতে পারবো না। এটা ব্যবহার করার জন্য আমার কতগুলো নির্দেশনা বা গাইডলাইন ফলো করতে হবে। এইভাবে গাইডলাইন ফলো করে কোডিং করার যে প্রক্রিয়া সেটাকেই বলা হয় ইউনিট টেস্টিং। দ্বিতীয় যে টেস্টিংটা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। এখন একটা সফটওয়্যারে অনেকগুলা ইউনিট থাকে বা অনেকগুলা অংশ থাকে, অনেকগুলা পার্ট থাকে। সো প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে কাজ করতে, সঠিকভাবে কাজ করতে পারে। এখন এই যে পার্টগুলো যখন ডেভেলপ করি তখন একটা কাজকে ভাগ করে দিয়ে বিভিন্ন ডেভেলপারের দ্বারা সেই কাজগুলো করে নেওয়া হয়। ইন্ডিভিজুয়ালি সেইটা প্রত্যেকটাই সঠিকভাবে এবং স্মুথলি কাজ করতে পারে, কিন্তু সেগুলাকে একত্রিত করে কাজ করে দেখার যে প্রক্রিয়াটা বা কাজ করার যে ধারাটা সেটাই হলো ইন্টিগ্রেশন টেস্টিং। মানে একটা কাজকে যখন আমি ছোট ছোট ভাবে করছি তখন সেগুলো সঠিকভাবে রেজাল্ট দিলেও সেগুলাকে সেই সমস্ত কাজগুলোকে একত্রিত করে যখন আমি টেস্ট করব এবং টেস্ট করে যদি আমি সঠিক রেজাল্ট পাই তাহলে সেটা করার জন্য যে টেস্টিংটা করা হয় সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। কি শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সিস্টেম টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিং এর পরে আমার আসে সিস্টেম টেস্টিংটা। কারণ এই সিস্টেম টেস্টিংটা কি জিনিস? সিস্টেম টেস্টিং হচ্ছে সফটওয়্যারটি প্রোডাক্ট হিসেবে কম্পাইল করা হয় এবং এরপর পরিপূর্ণ স্টেট সম্পাদন করা হয়। নিম্নলিখিত এক বা একাধিক স্টেটের মাধ্যমে এটি সম্পাদন করা যায়। আচ্ছা, এইটা একটু হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সিস্টেম টেস্টিংটা কি? সিস্টেমটা যখন আমি ইন্টিগ্রেশন টেস্টিং করলাম, কি ওই ইন্টিগ্রেশন টেস্টিং করার পরে পুরা সিস্টেমটাকে আমার মানে ডেভেলপ প্রোডাক্ট হিসেবে বিবেচনা করি, সেটাতে আপনার টেস্টিং কেস নির্ধারণ করে পুরা সিস্টেম হিসেবে সেটাকে টেস্ট করার যে প্রক্রিয়াটা সেটাই হইল টেস্টিং, এই সিস্টেম টেস্টিং। হ্যাঁ, মানে আমার পুরা সিস্টেম হিসেবে মানে আমি যে সফটওয়্যারটা ডেভেলপ করছি এটা ফাইনাল প্রোডাক্ট হিসেবে কেমন আউটপুট দিবে বা কিভাবে কাজ করবে এটা যখন আমি সম্পূর্ণরূপে দেখব বা পরীক্ষা করব সেটাকেই বলা হচ্ছে সিস্টেম টেস্টিং। এখন এই সিস্টেম টেস্টিংটা কয়েকটা ধাপ মিলে হয়, যেমন এখানে আমাদের আছে ফাংশনালিটি টেস্টিং, পারফরমেন্স টেস্টিং, নিরাপত্তা ও পোর্টেবিলিটি। এই তিনটা হচ্ছে সিস্টেম টেস্টিং এর সাব কনসার্ন আর কি। এই তিনটা টেস্টিং এর মাধ্যমেই আমরা বুঝতে পারবো আমাদের সিস্টেম টেস্টিংটা সঠিক আছে কিনা। ফাংশনালিটি টেস্টিং। ফাংশনালিটি টেস্টিং বলতে কি বোঝায়? আমরা যে সিস্টেমটা বানাইছি বা যে সফটওয়্যারটা বানাইছি সেই সফটওয়্যারটা যতগুলা কাজ আছে সেই প্রত্যেকটা কাজ সঠিকভাবে রান করতেছে কিনা, কোথাও ইরর আসতেছে কিনা, কোথাও সফটওয়্যারটা হ্যাং হয়ে যাচ্ছে কিনা, এই ধরনের যেই কাজগুলো আছে, যেই বিষয়গুলো আছে সেগুলো যার মাধ্যমে আমরা দেখব সেটাই হচ্ছে ফাংশনালিটি টেস্টিং। মানে আমার কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা সেই জিনিসটা ফাংশনালিটি টেস্টিং। এরপরে আছে পারফরমেন্স। সবকিছু কাজ করলেই শুধু হয় না, সেটার একটা পারফরমেন্সের দরকার আছে। কাজটা কত দ্রুত হচ্ছে, কাজটা দ্রুত হচ্ছে কিনা, যে দ্রুত করতে গেলে সেখানে কোনো ইরর আসতেছে কিনা, সেই জিনিসটা হচ্ছে পারফরমেন্স। আমি একটা কাজ করলাম কিন্তু সেটার আউটপুট দিতে আমার যদি খুব বেশি সময় নিয়ে নেয় বা আউটপুটটা যদি অনেক মানে খুঁজে পেতে খুব ভেজাল হয়, একটা আউটপুট আসলো সেটা থেকে মানে বুঝতে সমস্যা হয় যে কোনটা আমার আউটপুট, কোন ডাটাটা আমার ধরতে হবে, কোন ডাটাটা ধরতে হবে না, এই ধরনের যদি হযবরল থাকে সেই জিনিসগুলা যেই স্টেটে পরীক্ষা করা হয় সেটা হচ্ছে পারফরমেন্স টেস্টিং।
আমার সঠিকভাবে কাজ করলেও কি রকম পারফরমেন্স দিচ্ছে, যেই পারফরমেন্সটা আসতেছে সেটা গ্রহণযোগ্য কিনা বা এটা খুব বেশি রেসপন্স টাইম নিয়ে নিচ্ছে কিনা, সেই জিনিসগুলো আমরা যেই জায়গায় টেস্ট করি সেটাই হচ্ছে পারফরমেন্স টেস্টিং। এরপরে আসে নিরাপত্তা ও পার্টিবিলিটি। নিরাপত্তা জিনিসটা কি, আমি একটা সফটওয়্যার বানাইলাম, এই সফটওয়্যারটা বানানোর পরে এই সফটওয়্যারটার কি বলে এটা কতটুকু নিরাপদ, আমার যে ডাটাগুলো এখানে থাকবে সেগুলো সঠিকভাবে থাকবে কিনা, বা আমার যে প্রয়োজনীয় ডাটাগুলো এখানে দিব সেটা এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে কিনা, নিয়ে গেলে কি হয়, ব্যবসার ক্ষতি হবে, আপনার যে প্রয়োজনীয় তথ্য অন্যজন পেয়ে গেলে আপনার আগে সেই কাজটা সে করে ফেলতে পারে। এই জন্য ডাটার সিকিউরিটি কতটুকু আছে, কিভাবে এটাকে এনশিওর করা হয়েছে সেটা দেখা হয় নিরাপত্তার এই টেস্টিং এ। তারপর পার্টিবিলিটি বা কি আপনার বা পোর্টেবিলিটিটা কি জিনিস, একটা সফটওয়্যার বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের চালাইতে হইতে পারে, যেমন এই যে অ্যান্ড্রয়েডে কেউ সফটওয়্যারটা চালাইতে চাইতে পারে, অথবা আপনার উইন্ডোজে চালাইতে পারে, ম্যাক প্ল্যাটফর্মে চাইতে পারে। এই ধরনের অনেক ধরনের প্ল্যাটফর্ম আমাদের আছে যেগুলাতে এই কাজগুলো করা যায়, কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে আমার সফটওয়্যারটা সেই প্ল্যাটফর্মগুলোতে সঠিকভাবে অ্যাডাপ্ট করতে পারবে কিনা, সেই প্ল্যাটফর্মগুলোতে সঠিকভাবে চলবে কিনা, এই জিনিসগুলা আমরা যেখানে নিশ্চিত করি সেটাই হইল পার্টিবিলিটি টেস্টিং। তারপরে যেই ইয়াটা আসে আমাদের সেটা হচ্ছে স্বীকৃতি যাচাইকরণ। এখন স্বীকৃতি যাচাইকরণটা কি, অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা কি, আমরা একটা সফটওয়্যার বানাইলাম, এই সফটওয়্যারটা বানানোর পরে সফটওয়্যারটা যখন আমি গ্রাহককে দিব, সে ব্যবহার করে সফটওয়্যারটা সঠিকভাবে কাজ করতেছে কিনা, বা কাজ করলেও দ্রুত করতেছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, মানে তারা কতটুকু কমফোর্ট ফিল করতেছে সেই সফটওয়্যারটাতে, সেইটা দেখা হয় যেখানে যেই টেস্টিং এর মাধ্যমে, সেটাই হচ্ছে যাচাইকরণ বা স্বীকৃতি টেস্টিং। সো এই টেস্টিং এর মধ্যে যদি ইউজার মনে করে যে না এই সফটওয়্যারটা আমার বেশি সময় নিচ্ছে, বা এটা অনেক আগের সিস্টেমের চেয়ে অনেক স্লো, এটা দিয়ে আমরা সঠিকভাবে কাজ করতে পারতেছি না, তাহলে সফটওয়্যারের অ্যাকসেপ্টেন্সটা নষ্ট হয়ে যায় এবং এটি রিজেক্ট লিস্টে চলে যায়। পরবর্তীতে আবার সেই সফটওয়্যারটাকে নতুনভাবে তৈরির একটা প্রক্রিয়া শুরু করতে হইতে পারে। এরপরে আছে আলফা টেস্টিং। ডেভেলপার টিম নিজেরা সিস্টেম ব্যবহার করে আলফা টেস্টিং সম্পাদন করে এটির কার্যকারিতা পরীক্ষা করে থাকে। তারা সফটওয়্যারের বিভিন্ন কার্যাদি সম্পাদনে ইউজার কিভাবে রিঅ্যাক্ট করে সেটি সহ সিস্টেম বিভিন্ন ইনপুট কিভাবে প্রতিক্রিয়া করে তা জানার চেষ্টা করে এই টেস্টের মাধ্যমে। আলফা টেস্টিংটা কি, এইটা যারা ডেভেলপার আছে তারাই এটা করে। এই টেস্টের মাধ্যমে তারা সফটওয়্যারটা কতটুকু কার্যকর সেই জিনিসটা তারা নির্ধারণ করে। এই টেস্টটা করার জন্য তারা কি করে, একটা সফটওয়্যার ইউজার কিভাবে সাধারণত ব্যবহার করে বা সফটওয়্যারটাতে কিভাবে রিঅ্যাক্ট করে সেই জিনিসগুলো তারা সবগুলাই অ্যাপ্লাই করে, মানে সর্বোচ্চ কিভাবে তারা সফটওয়্যারটাকে ইউজ করতে পারবে, মানে ভ্যালু দিয়ে সেই জিনিসগুলো তারাও সিস্টেমে ইনপুট করে, এবং ইনপুট করে জানার চেষ্টা করে যে সফটওয়্যারটা কতটুকু আমার রেসপন্স দিচ্ছে। সেইভাবেই তারা ডেভেলপাররা যে টেস্টটা করে থাকে সেটাকে বলা হয় আলফা টেস্টিং। এরপরে আছে বেটা টেস্টিং। সফটওয়্যারটি ডেভেলপার কর্তৃক টেস্ট সংক্রান্ত কার্যাদি সম্পন্ন হওয়ার পর ইউজারের নিকট প্রদান করা হয় তাদের প্রোডাক্ট এনভায়রনমেন্টে ব্যবহার করার জন্য, তবে এটি টেস্টিং এর উদ্দেশ্যে প্রদান করা হয়, ফাইনাল প্রোডাক্ট হিসেবে না। ডেভেলপারগণ এক্ষেত্রে ধরে নেয় যে ইউজার ছোট ছোট কিছু সমস্যা চিহ্নিত করবে যেগুলো ফাইনাল প্রোডাক্ট প্রদানের পূর্বেই তারা স্কিপ বা সংশোধন করবে। বেটা টেস্টিংটা কি, আলফা টেস্টিং আপনি যখন করার পরে আপনার সফটওয়্যারের একটা ভার্সন
যারা ব্যবহারকারী তাদেরকে দিয়ে দেওয়া হয়। যেমন উইন্ডোজের আগে যে বিভিন্ন যে ভার্সনগুলো আসছে, এইগুলা আসার আগে একটা করে বেটা ভার্সন তারা ছাড়ছিল। বেটা ভার্সনটা কেন ছাড়ছে সেটা ছাড়ার উদ্দেশ্য হচ্ছে এটা ইউজারকে দিয়ে ইউজারকে ব্যবহার করিয়ে নিয়ে ইউজার ব্যবহার করতে গিয়ে কোনো ভুল ত্রুটি পাচ্ছে কিনা, কোনো দোষ সেখানে পরিলক্ষিত হচ্ছে কিনা, সেগুলা যখন পরিলক্ষিত হবে সেটা তারা যারা প্রডিউসার বা তৈরি করে তাদেরকে জানাবে, এবং সেইখানে জানানোর পরে সেই ত্রুটিগুলোকে সংশোধন করা হয়। এবং এইভাবে যেই সংশোধনীগুলো আসে সেই সংশোধনীগুলো নিয়ে সবগুলাকে সমাধান করে তারপরে ফাইনাল ভার্সন যেই সফটওয়্যারটা সেটাকে রিলিজ করা হয়। মানে সফটওয়্যারটা ইউজারকে দেওয়ার আগে সেটার সংস্করণ ভার্সন যেটা ব্যবহারকারীকে ব্যবহার করার জন্য দেওয়া হয় সেটাই হচ্ছে বেটা টেস্টিং। রিগ্রেশন টেস্টিং, যখন কোনো নতুন কোড, ফিচার বা ফাংশনালিটি দ্বারা সফটওয়্যার আপডেট করা হয় তখন সিস্টেমে নতুন কোডের কারণে বিপরীতমুখী প্রতিক্রিয়া হয় কিনা তা নির্ণয়ের জন্য সকল ফাংশনালিটি পরীক্ষা করা হয়। এটিকে রিগ্রেশন টেস্টিং বলা হয়। আচ্ছা, আপনার কোডে আপনার সিস্টেম যেটা আছে সেটাতে নতুন কোনো ফাংশনালিটি বা ফিচার যদি আপনি অ্যাড করেন, এই অ্যাড করার ফলে আপনি নতুন যেই কোডটা অ্যাড করলেন আপনার সফটওয়্যারে বা প্রজেক্টে, সেই নতুন কোডের কারণে আপনার সফটওয়্যারটা কোনো বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখাচ্ছে কিনা, বা এই কোডটা আপনার আগের কোডকে প্রভাবিত করতেছে কিনা, সেই জিনিসটা দেখার জন্য যে ফাংশনালিটি টেস্ট করা হয় সেটাই হচ্ছে রিগ্রেশন টেস্ট। টেস্টিং লেভেলগুলো বোঝা গেছে? আচ্ছা, টেস্টিং ডকুমেন্টেশন, এরপরে আমরা টেস্টিং ডকুমেন্টেশন নিয়ে আলোচনা করব। আচ্ছা, টেস্টিং ডকুমেন্টেশনের মধ্যে যেটা, আচ্ছা ডকুমেন্টেশন বলতে কি বোঝায়, আমরা কোনো একটা কাজ যখন করি সেই কাজটা করার ফলে কিভাবে কাজটা করলাম না করলাম সেটার জন্য আমরা লিখিতভাবে যে নথিগুলা তৈরি করি সেটাকেই বলা হয় ডকুমেন্টেশন। কোনো একটা কাজ করলে তো কিভাবে কাজটা করলাম না করলাম তার একটা প্রসেস থাকে, তাই না? এই যে প্রসেসগুলা থাকে সেই প্রসেসগুলোকে যখন আমরা লিপিবদ্ধ করব সেটাকে আমার বলা হবে ডকুমেন্টেশন। এই সময় কারা জয়েন করতেছে? তোমরাই। সো যে টেস্টিং ডকুমেন্টেশনগুলো আমাদের একটা সফটওয়্যারের ক্ষেত্রে যেই ডকুমেন্টেশনগুলো, টেস্টিং এর ডকুমেন্টেশনগুলো লাগে সেগুলা হচ্ছে এক এসআরসি, ফাংশনালিটি সম্পাদনে প্রয়োজনীয় ডকুমেন্ট। ফাংশনালিটি যেইগুলো আমরা করব সেগুলো সম্পাদনের জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো লাগে সেগুলো হচ্ছে এসআরসি। টেস্ট পলিসি ডকুমেন্ট, প্রোডাক্ট প্রদানের পূর্বে টেস্টিং প্রক্রিয়া কতদূর পর্যন্ত করতে হবে তা এই ডকুমেন্ট থেকে পাওয়া যায়। টেস্ট পলিসি ডকুমেন্ট, প্রোডাক্ট প্রদানের পূর্বে টেস্টিং প্রক্রিয়া কতদূর, আচ্ছা সরি আমি টেস্ট পলিসি ডকুমেন্ট বললাম। টেস্ট স্ট্র্যাটেজি ডকুমেন্ট, স্ট্র্যাটেজি ডকুমেন্টে যেটা হয় এটি টেস্ট টিম এর অ্যাকসেপ্ট সমূহ, রেসপন্সিবিলিটি ম্যাট্রিক্স এবং রাইট স্টেট ম্যানেজার ও টেস্ট ইঞ্জিনিয়ারের দায়িত্ব ইত্যাদি বিষয় উল্লেখ করে। টেস্ট স্ট্র্যাটেজি ডকুমেন্ট মানে আপনার সফটওয়্যারটা যখন টেস্ট করবেন কোন অংশটা কে দেখবে, কে কোন অংশে কাজ করবে সেইটা যেই টেস্ট ডকুমেন্ট যেই ডকুমেন্টের মধ্যে উল্লেখ করা থাকে সেটাই হচ্ছে টেস্ট স্ট্র্যাটেজি ডকুমেন্ট। ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স ডকুমেন্ট, এটি এসডিএলসি ডকুমেন্ট বা প্রয়োজনীয় উপকরণ সমূহ সংগ্রহ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত
কোনো নতুন কোনো চাহিদা আসলে তা এই ম্যাট্রিক্সে যুক্ত করা হয়। এই ম্যাট্রিক্সগুলো পরীক্ষককে প্রয়োজনীয় উপকরণ সমূহের উৎস জানতে সাহায্য করে, যেগুলো ফরওয়ার্ড এবং হ্যাঁ কে যেগুলো ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড উভয় প্রক্রিয়ায় ট্রেস করা যায়। আচ্ছা, ট্রেসেবিলিটি ম্যাট্রিক্সটা কি? আপনি সফটওয়্যারটা তৈরি করতে গেলে সেখানে কি কি উপকরণ বা কি কি উপাদান আপনি যুক্ত করবেন বা সেই সফটওয়্যার থেকে বিয়োজন করবেন সেগুলো আপনাকে জানতে হয়। সেই জানাটার জন্য আপনি যেই ডকুমেন্টেশনে এই উপকরণগুলোকে লিপিবদ্ধ করে রাখবেন সেই ডকুমেন্টটাকে বলা হয় ট্রেসিবিলিটি ডকুমেন্ট। এই ট্রেসিবিলিটি ডকুমেন্ট থেকে আপনি জানতে পারবেন আপনার সফটওয়্যারে কোথায় থেকে ডাটা আসছে, মানে কোন কোন উৎস থেকে ডাটা নেওয়া হয়েছে এবং কোথায় থেকে সেটা কিভাবে সেটা প্রসেস করা হয়েছে। টেস্টিং এর সময় টেস্ট হোয়াইল বিং টেস্টেড, টেস্টিং সংক্রান্ত কার্যাদি যখন শুরু এবং সম্পাদন করা হয় তখন নিম্নলিখিত ডকুমেন্ট সমূহের প্রয়োজন হয়। টেস্ট কেস ডকুমেন্ট, এখানে কি আছে একটা দেখেন, হোয়াইল বিং টেস্টেড, এটা কি যখন আপনি টেস্টগুলা সম্পন্ন করবেন, সরি এই তিনটা হচ্ছে হোয়াইল বিং টেস্টের সাব টেস্টিং। যখন আপনি সফটওয়্যারটা টেস্ট করবেন তখন এই জিনিসগুলা নিম্নলিখিত যে টেস্ট কেস এই টেস্টের ডকুমেন্টেশনগুলো আছে সেগুলাতে আপনার লক্ষ্য রাখতে হবে। টেস্ট কেস ডকুমেন্ট, টেস্ট কেস ডকুমেন্ট বলতে কি বোঝায়, একটা সফটওয়্যারকে যখন আপনি টেস্ট করবেন সেগুলার কিছু থাকবে, সিনারিও থাকে, যে কিছু অবস্থা থাকবে, যেই অবস্থাগুলোর উপর বেস করে আপনি সফটওয়্যারটা সঠিক আছে কি সঠিক নাই সেই জিনিসগুলা নির্ধারণ করবেন। সো প্রথমত এটাতে টেস্ট কেস ডকুমেন্টেশনে যেটা থাকে যে একটা সফটওয়্যারে কি আমি ইনপুট করব, এই ইনপুট করলে ওই সফটওয়্যার থেকে কি আমার আউটপুট আসার কথা সেটা আপনি ম্যানুয়ালি প্রসেস করে রাখবেন, এবং আপনার সফটওয়্যারটা যখন টেস্ট করতে যাবেন তখন এই ইনপুটটাই আপনাকে সিস্টেমে ইনপুট করতে হবে। ইনপুট এই যে এইটা করে এই ইনপুটের জন্য আগে থেকে নির্ধারিত যে আউটপুট ছিল আপনার সিস্টেম যদি সেই আউটপুটই দেয় তাহলে আপনার বুঝতে হবে সিস্টেমটা ঠিক আছে। এই ধরনের ইনপুট আউটপুট বা টেস্ট কেসগুলা যেই ডকুমেন্টেশনে লিপিবদ্ধ করা থাকে সেটাকে বলা হয় টেস্ট কেস ডকুমেন্ট। টেস্ট ডেসক্রিপশন, এবং এই টেস্ট কেসগুলা যে আছে সেগুলা কিভাবে আপনার করা হবে, মানে কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে এবং কোন ফাংশনে এই টেস্ট কেসটা ইমপ্লিমেন্ট করতে হবে। টেস্ট কেস তো অনেকগুলা থাকবে, এই অনেকগুলা টেস্ট কেসের মধ্যে কোন ফাংশনে আমি কোন টেস্ট কেসটা অ্যাপ্লাই করব এবং আউটপুটটা কি কোথায় পাবো সেই জিনিসটা যেই ডকুমেন্টেশনের মধ্যে লিপিবদ্ধ করা থাকে সেটা হচ্ছে টেস্ট ডেসক্রিপশন। টেস্ট কেস রিপোর্ট, এই টেস্ট কেস সম্পাদন করার পর টেস্ট কেসটা যখন আমি করে ফেলবো, এটা করে ফেলার পরে যেই রিপোর্টটা মানে সেটা যে রেজাল্ট আসলো, কি ধরনের কাজ হইলো না হইলো, ওই আমার টেস্ট কেসটা সম্পাদন করার টেস্ট কেসের যে ইনপুটগুলো আছে সেগুলা ইনপুট দেওয়ার পরে সঠিক আউটপুট কি আসলো, এই ধরনের রিপোর্ট যেটা আমার তৈরি হয়, যেটার মাধ্যমে আমি টেস্ট কেসটা সফল হয়েছে কি সফল হয় নাই সেই জিনিসগুলা যেই ডকুমেন্টেশনে লিখবো সেটাই হচ্ছে টেস্ট কেস রিপোর্ট। মানে টেস্ট কেসটা সম্পাদন করার পরে আমি ফলাফল কি পাইলাম সেটা আমি যেই ডকুমেন্টেশনে লিখবো সেটাকে টেস্ট কেস রিপোর্ট বলা হয়। এরপরে আছে টেস্ট লগ, টেস্ট লগটা হচ্ছে কি, আচ্ছা আফটার টেস্টিং, আচ্ছা সরি, টেস্টিং সম্পাদন শেষে নিম্নলিখিত
আফটার টেস্টিং টেস্ট সামারি, এই দুইটাই একটাই অংশ। আফটার টেস্টিং টেস্ট সামারি বলতে যেটা বোঝায়, আপনার সফটওয়্যারটা টেস্ট করলেন, টেস্ট ডকুমেন্টেশন যা যা আছে উপরের সমস্ত ডকুমেন্টেশনের শেষে ফাইনাল যে ডকুমেন্টেশনটা দেওয়া হয় যে এই সফটওয়্যারটার এই কাজ আছে, এইভাবে এটা কাজ করে, এবং এটাতে আমি এই ইনপুট কেস ব্যবহার করছিলাম, এই ইনপুট কেস ব্যবহার করে আগের যেইভাবে আউটপুট আসার কথা সেইভাবে আউটপুট আসছে, এই জিনিসগুলা মানে আপনার সফটওয়্যারটার পুরা সামারি, সফটওয়্যারটা কতটুকু রেসপন্স করলো বা রেসপন্স করলো না, এটা থেকে ইউজার কতটুকু উপকৃত হইতে পারবে, এই ধরনের ফাইনাল যেই ডকুমেন্টেশনটা দেওয়া হয় টেস্টের, সেটাই হচ্ছে আফটার টেস্টিং টেস্ট সামারি। মানে ওই যে আপনার টেস্ট পলিসি ডকুমেন্ট, টেস্ট স্ট্র্যাটেজি ডকুমেন্ট, ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স ডকুমেন্ট, ওই যখন টেস্টিং করব তখন আমাদের ওই টেস্ট কেস ডকুমেন্ট, টেস্ট ডেসক্রিপশন, টেস্ট কেস রিপোর্ট, এই সবগুলোর উপর বেস করে আমি যে সামারিটা তৈরি করব, যেটা আমার ম্যানেজমেন্ট পর্যালোচনা করে বলবে যে না এই সফটওয়্যারটা আমার বাজারে আসবে না, এটাকে আবার আমার সংশোধন করতে হবে, সেই ধরনের যে ফাইনাল ডকুমেন্টেশনটা আমরা তৈরি করি সেটাই হচ্ছে টেস্ট সামারি। এই ছিল টেস্টিং ডকুমেন্টেশন সম্পর্কে আমাদের আলোচনা। এরপর আমরা টেস্টিং, কোয়ালিটি কন্ট্রোল, অ্যাসুরেন্স, অডিট, এই জিনিসগুলো এখন আমরা আলোচনা করব। কোয়ালিটি অ্যাসুরেন্স, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, এই জিনিসটা কি? আচ্ছা, সফটওয়্যার প্রোডাকশন হাউসে কি হয়, কতগুলো লোক থাকে যারা একটা সফটওয়্যার ইউজারকে দেওয়ার আগে, ইউজারকে মানে তৈরি করার পরে ইউজারকে দেওয়ার আগে তাদের কতগুলো জনবল থাকে যারা ওই সফটওয়্যারটা ব্যবহার করে ওইটাতে দেখে যে ওইটাতে কোনো সমস্যা আছে কিনা, কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, মানে ওইটার শুদ্ধতা যাচাই করার জন্য, মানে সফটওয়্যারটা কতটুকু সঠিক, কতটুকু ভুল, কোথায় সমস্যা আছে, সেই জিনিসগুলো যাচাই করার জন্য যেই টিমটা কাজ করে সেটাই হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স টিম। এই সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স টিম সফটওয়্যারটার কোয়ালিটিটা পরীক্ষা করার জন্য যেই কার্যাবলীগুলো সম্পন্ন করে সেটাই হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। তারা সফটওয়্যারটার প্রত্যেকটা ফাংশন টেস্ট করে দেখে, প্রত্যেকটা ফাংশনে ইনপুট আউটপুটগুলো চেক করে দেখে, কতটুকু রেসপন্স টাইম নিচ্ছে সেটা দেখে, সেটার উপর বেস করে তারা রিপোর্টিং করে সফটওয়্যারটা সঠিকভাবে আছে কি নাই। কোয়ালিটি কন্ট্রোল, সফটওয়্যার প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে এই টার্মটি ব্যবহৃত হয়। এটিতে সফটওয়্যার প্রোডাক্টের সকল ফাংশনাল ও নন ফাংশনাল ধারণা সমূহ অন্তর্ভুক্ত থাকে। এই সিস্টেমটি কাস্টমার তাদের চাহিদা মোতাবেক কোয়ালিটি প্রোডাক্ট গ্রহণ করেছে কিনা এবং প্রোডাক্টটি ফিট ফর ইউজ হিসেবে সার্টিফাইড কিনা সে বিষয়ে নিশ্চিত হয়। সফটওয়্যার প্রোডাক্টের কোয়ালিটিটা মেইনটেইন করার জন্য আমরা কি সফটওয়্যার কোয়ালিটি কন্ট্রোলটা ব্যবহার করব। এখানে যত ধরনের ফাংশনাল, নন ফাংশনাল, যত ধরনের কনসেপ্টগুলো সফটওয়্যারটার মধ্যে থাকবে সবগুলাই এই জায়গায় থাকবে, এবং এইটার উপর বেস করে সফটওয়্যারটা যাদের জন্য তৈরি করা হয়েছে তাদের জন্য ফিট কিনা, তারা এটা ব্যবহার করে সন্তুষ্ট কিনা, সেই জিনিসগুলা সার্টিফাইড বা কি বলে নিশ্চিত করা হয়। সফটওয়্যার অডিট, এটি একটি প্রতিষ্ঠান কর্তৃক সফটওয়্যার ডেভেলপ করার পর ব্যবহৃত রিভিউ প্রসিডিউর। অডিটরদের একটি টিম এসডিএলসি এর সফটওয়্যার প্রক্রিয়া, প্রসিডিউর, প্রয়োজনীয় চাহিদা, অন্য দিকগুলো পরীক্ষা করে দেখে, এবং সফটওয়্যার অডিটের উদ্দেশ্য হলো সফটওয়্যার এবং এটির ডেভেলপমেন্ট প্রক্রিয়া উভয় স্ট্যান্ডার্ড, রুলস, রেগুলেশন অনুযায়ী হয়েছে কিনা তা যাচাই করা। অডিট বলতেই বোঝায় যে আপনি যে কোনো কাজ করলে সেই কাজটা সঠিক রুলস রেগুলেশন মেনে আপনি করছেন কিনা সেই জিনিসটা চেক করা। এই ক্ষেত্রে অডিট যেটা করা হয়, অডিটর যারা আছে তাদেরকে দেওয়া হয়, তারা সফটওয়্যারটা সঠিক নিয়ম, সঠিক ফর্মুলা এবং যেই জিনিসটা আপনার মানে কপিরাইটেড জিনিসগুলা ব্যবহার করে এটা করা হয়েছে কিনা, বা অন্যের কোনো জিনিস যেটা এখানে ব্যবহার করার কথা না এই ধরনের কোনো ফাংশনালিটি এই ফাংশনে অ্যাড করা হয়েছে কিনা, এই জিনিসগুলা যেখানে দেখা হয় সেটাই হলো সফটওয়্যার অডিট। সফটওয়্যারটার বিশুদ্ধীকরণ, যাচাইকরণ হচ্ছে সফটওয়্যার অডিট।
সো আমাদের যে অধ্যায়টা ছিল মোটামুটি সবগুলা কনসেপ্টই আমাদের আলোচনা করা হয়ে গেল। যেমন শুরুতেই দেখি, যেমন সফটওয়্যার ভ্যালিডেশন, ভেরিফিকেশন, ম্যানুয়াল, স্বয়ংক্রিয় টেস্টিং অ্যাপ্রোচ, এইগুলা আমরা প্রথম দিন বা এর আগের ক্লাসে আলোচনা করছিলাম। আজকে আমরা সফটওয়্যার লেভেল, সফটওয়্যার ডকুমেন্টেশনের আলোচনা, টেস্টিং বনাম কোয়ালিটি অ্যাসুরেন্স এবং অডিট, এই তিনটা বিষয় আলোচনা করলাম। সো এই যে আলোচনার মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে বলেন। আছেন সবাই? নাই? জি স্যার। বাপরে বাপ। না স্যার। আচ্ছা, যদি না থাকে তাহলে ধন্যবাদ। আচ্ছা, আপনাদের এর মধ্যে কিন্তু দশম অধ্যায় শেষ হয়ে গেল, হ্যাঁ? এরপরে একাদশ অধ্যায়ে আমরা যাব। সো শেয়ারিং বন্ধ করলাম, যে স্লাইড বন্ধ করব আমি। করেন স্যার। আচ্ছা জি স্যার করেন স্যার। আচ্ছা, আপনাদের কি সব স্যারেরাই অ্যাসাইনমেন্ট দিচ্ছে? না স্যার। না স্যার। না স্যার হয় নাই। আচ্ছা, অ্যাসাইনমেন্ট আমরা ওই যে 8 অধ্যায়ের আমাদের একটা কিন্তু বাদ আছে, হ্যাঁ? ওই যে না না 8 অধ্যায়ের একটা জিনিস পড়ানো বাদ আছে, বলতে ওই কি বলে ওই যে ফাংশন পয়েন্ট অ্যানালাইসিস। হ্যাঁ, ওই ফাংশন পয়েন্ট অ্যানালাইসিসটা আমরা দেখব। এটা পরের ক্লাসে, এর পরের ক্লাসে ফাংশন পয়েন্ট অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এরপরে কবে ক্লাস আছে? তারিখটা একটু বলতে পারো? আচ্ছা, আমি দেখতেছি। চতুর্থ, ষষ্ঠ কই? 6। আচ্ছা, আজকে কত? 10 না? এরপরে কত? 19 তারিখে ক্লাস? শিডিউল নাই মনে হয় আপনাদের কাছে। এরপরে 19 তারিখে আছে, তো অনেক দেরিতে তো। আচ্ছা হোক, এরপরে ওই যে সব ইয়াটা 8 অধ্যায়ের ওইটা পড়বো এবং তারপরে ওইটাই একটা পুরো ক্লাস লাগবে, ওটা অনেক বড় একটা টপিকস। সো ওইটাতে একটু আপনারাও একটু দেখে রাখবেন বিষয়গুলা, তাহলে পড়াইতে সুবিধা হবে আর কি, সবারই সহজ হবে। আচ্ছা। আর কি বলে যে এমনিতে সবাই ভালো আছেন তো, সুস্থ আছেন তো? জি স্যার। জি স্যার। জি স্যার আলহামদুলিল্লাহ স্যার। জি স্যার ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার। জি স্যার ভালো আছি। সবচেয়ে বড় কথা হলো সুস্থ থাকতে হবে। সুস্থ না আপনি থাকলে কেমন আছেন স্যার? আমিও আছি, মোটামুটি ভালোই আছি, এখনো ভালো আছি আর কি, এখনো খারাপ নাই। স্যার বাইরে গেলে মাস্ক পরিধান করুন। হ্যাঁ, তা তো অবশ্যই, মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। কি রে, প্রিন্ট স্ক্রিন দিয়ে নিতে একটু, আমি কয়েকটা স্ক্রিনশট নিয়ে নিই আপনাদের, হ্যাঁ? এগুলা আবার চাবে। সো এই অধ্যায়টা সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে বলেন। জানার নাই না? সব জানেন? স্যার পুরোটা মানে আগে আমরা পড়ি স্যার বইটা, পরবর্তী ক্লাসে না হয় প্রশ্ন করা যাবে, সমস্যা নেই। ও বই তাইলে কি পড়েন নাই? যেগুলা পড়ছিলাম গত ক্লাসে, যেগুলা পড়াইছিলেন স্যার যেগুলা পড়ছিলাম, আজকে যেগুলা পড়াইলেন তার মধ্যে যেটুকু বোঝার সেটুকু তো বুঝলাম, তারপর পড়ার পরেও যদি না বুঝতে পারি তখন প্রশ্ন করবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, প্রশ্ন করলে ভালো। তো তোমাদের যদি এইটা এই 10 অধ্যায় গেল, তাহলে 11 অধ্যায় পরে শুরু করবো। হ্যাঁ, তোমাদের স্যার আসছে, আলমগীর স্যার আসছে, ভোট দিতে বলতেছে। কোথায়? শুনো, ভোট দাও। এই শুনো রে, জি স্যার। জি স্যার। এই যে তোমাদের যে অনলাইন কুইজ চলতেছে, অনলাইন কুইজ, ওইটা কি পার্টিসিপেট করছো অনলাইন কুইজে? না স্যার। না স্যার। কেন রে? আল্লাহু আকবার, কেন রে? পুরস্কার আছে তো? কই ভাই টিপি স্যার লিংকটা ঢুকতেছে না।
কে কইলো ঢুকতেছে না? এই যে দেখো লাইভ দেখো, দেখতে পাচ্ছ তোমরা? খাও খাও। স্যার লিঙ্কের ভিতরে তো যায় না। দাঁড়াও দাঁড়াও, কিন্তু হয় না স্যার। এই যে আজকে যাবে, তুমি তো কালকে রাত্রে ট্রাই করছো রে পাগলা। ওই স্ক্রিন শেয়ারটা দিয়ে দিই, দাঁড়াও তাইলে। দাঁড়াও, স্যার দেখাচ্ছে কিভাবে, ওইভাবে কর। জি স্যার, আচ্ছা দেখান। তিন পোস্ট আমি কি করবো? আচ্ছা, এই যে দেখো, এই পেজটাতে যারা যারা আছো, দেখা যায় সতেরা মিউট কর সবাই। এই পেজটাতে তোমরা আছো, অ্যাড আছো এই পেজটাতে, facebook/tpi.ঠাকুরগাঁও। হ্যাঁ, এটা কিন্তু অফিসিয়াল পেজ আমাদের রে পলিটেকনিকের, এটাতে অ্যাড থাকতে হবে। আজি স্যার। এই পেজটার এই যে দেখো লিঙ্কটা নিচে আছে, এই যে দেখো আজকের জন্য যে লিঙ্কটা, এই যে দেখো, এই যে দেখা গেছে দ্বিতীয় দিনের লিঙ্ক, এই যে দ্বিতীয়, এখানে ক্লিক করলে তো আসার কথা রে, কেন আসবে না? এই যে চলে আসছে সাইন উইথ গুগল, দেখো ভাই গুগল ক্লিক করো, সাইন উইথ গুগল। হ্যাঁ, আসতেছে রে, ভুল বকিস না, আসতেছে, আজকে করিস। এতে এই যে গেট স্টার্টেড দিবা, এই যে আসছে তো, তোমরা যে কইতেছো আসে নাই, দেখা যায়। এগুলি পূরণ করে নেক্সট দিলে তোমাদের কোশ্চেন দিলে আসবে। হ্যাঁ, করো, শেষ করো, এইটা করিও, পূরণ করিও। হ্যাঁ, বাকি ভাই করি। জি স্যার করবো। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনেন, আপনাদের তাহলে কি বলে যে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে শেষ করি ক্লাস। জি স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার। সবাই ভালো থাকবেন, এরপরের দিন আমরা তাইলে পরে 19 তারিখে দেখা হবে আবার। সবাই সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব মানে চলবেন, মাস্ক ব্যবহার করবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সুস্থ থাকার জন্য দোয়া করবেন। জি আচ্ছা, সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ। আচ্ছা, আদাব। স্যার আদাব। আদাব, ওয়ালাইকুম সালাম। আদাব। স্যার নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার।